এই মুহূর্তে মেয়রকে গ্রেপ্তার করা, প্রাক্তন মেয়র কোথায় সই করে, একটা প্ল্যানে মেয়র সই করেছে, তার মনেই যে মেয়র ইনভলভ, এটা হতে পারে না। এই যে বিগত যে সরকারটা ছিল, বিগত সরকারের সমস্ত কিছুই ছিল চুইচামারির বিষয়। সকালে গ্রেফতার হয়ে বিকেলের মধ্যেই জামিন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ফিরহাদ ঘনিষ্ঠ শামস ইকবাল ওরফে অনিলের। 2023 সালের 70 লক্ষ টাকা জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। এরপর আলিপুর আদালতে পেশ করা হলে 1000 টাকা বন্ডে জামিন হয়ে যায় শামসের। এত তাড়াতাড়ি জামিন মিলল কিভাবে? ফিরহাদ ঘনিষ্ঠ হওয়ার প্রভাব খাটিয়ে? তবে কি অন্দরে চলেছে ফিরহাদ বিজেপি সেটিং? এমনকি তারাতলার বেআইনি নির্মাণ কাণ্ডেও যুক্ত হয়েছে এই শামস ইকবালের নাম। শামস ইকবাল সম্পর্কে কি বিস্ফোরক মন্তব্য করলেন আইনজীবী শামিক বাগচি, শুনে নেব। সকালে ধরে বিকেলে ছেড়ে দেওয়া হলো ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবালকে। বিজেপির সেটিং হয়ে গেছে ফিরহাদের সাথে? বিজেপির সেটিং ফিরহাদের সাথে হয়েছে কিনা এটা আমি ঠিক শিওর নই। তার কারণ হচ্ছে যে বিজেপির কোনো বড় মাথা যদিও তারাতলা কাণ্ডে সরাসরি মেয়রের নাম তোলেননি, কিন্তু আপনাকে দুটো জিনিস আমি বলতে পারি। প্রথমে ফিরহাদের ব্যাপারটা বলি, ফিরহাদ হাকিমের ব্যাপারটা। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে তারাতলা যখন এইটা ঘটনাটা হলো, অতগুলো লোক মারা গেল, তখন মুখ্যমন্ত্রী কতগুলো ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিল্ডিং ডিপার্টমেন্টের যারা কেএমসির লোকজন, তাদের নাম বলেছিলেন যারা ওই প্ল্যানটা পাস করেছিল, এবং ওভারঅল সেখানে প্রাক্তন মেয়রের নাম আছে, এটা তিনি বলেছিলেন। এইবার আর একটা বিষয় বলি, যে সেটিং এর কথা বলছেন সেই সেটিং এর তত্ত্বটা কিছুটা হলেও খাটছে না। তার কারণ হচ্ছে যে বিজেপির একটা মোর্চা, সেটা আমার এই মুহূর্তে মনে নেই, বিজেপির একটা মোর্চা, তারা কিন্তু অলরেডি ফিরহাদের নামে কিন্তু এফআইআর করেছে। ফিরহাদের নামে তারাতলা কেসে কিন্তু অলরেডি এফআইআর হয়েছে। সুতরাং এইটা আমি বলতে পারি যে বিজেপির সঙ্গে কতটা সেটিং হয়েছে এটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আর আরও একটা বিষয় হচ্ছে যে দেখুন, এই বিষয়টাকে আমরা যদি এক্সপ্যান্ড করি, আমরা যদি এই বিষয়টার ভেতরে ঢুকি, যে কোনো একটা কেসে ধরুন কোনো প্ল্যান যখন পাস হচ্ছে, বিল্ডিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার, হেড অফ দ্য ইঞ্জিনিয়ার, এরা সবাই যখন ওটাকে স্যাংশন করার পরে মেয়রের সেখানে একটা শংসাপত্র দরকার পড়ে। এখন মেয়র কিভাবে ওটাকে শংসাপত্র দেবেন বা কিভাবে দেন সেই প্রসেসটা আমি জানি না, কিন্তু উনি যে বলছেন যে আমি ইঞ্জিনিয়ার নই, তাহলে তার ডিপার্টমেন্টের লোকজন আজকে যদি একটা, যেখানে তারা দেখছে যে একটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে বা ইনফিরিয়ার কোয়ালিটির মাল ইউজ হচ্ছে, হ্যাঁ, সেখানে বা এখানে অত বড় বিল্ডিং করাই যায় না, সেইখানে শংসাপত্র দিয়ে দেয়, সেই জায়গায় মেয়রের অনেক সতর্ক হওয়া উচিত ছিল, প্রাক্তন মেয়রের। অথবা এই যে এই প্রসেসটাকে কিন্তু যে কোনো মুহূর্তে মেয়র বাতিল করতে পারতেন। এই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা উঠছে বলে আমার ধারণা। এইবার আপনার দ্বিতীয় প্রসঙ্গটায় আসি, যে শামস ইকবালের নাম জড়িয়েছিল মেয়রের ঘনিষ্ঠ বলে বিভিন্ন সময় আগের সরকারের আমলে মেয়র ফিরহাদ হাকিমের পাশে শামস ইকবালকে বিভিন্ন মঞ্চে থেকে দেখা গেছে। এমনকি এই শামস ইকবালকে মেয়রের যখন ভোট প্রচার তখনও 1-2 বার দেখা গেছে। কিন্তু শামস ইকবালকে যে কেসে ধরা হয়েছে এটা সঠিক যে সেই কেসে একাধিক নন বেলেবল সেকশন ছিল, কিন্তু আলিপুরের যিনি ম্যাজিস্ট্রেট তার মনে হয়েছে যে এটা বেল দেওয়া যায়। দেখুন, বেল পেতে বাধা এই কারণেই নেই, একটা কেস যখন পুরনো হয়ে যায়। শামস ইকবালকে যে কেসে ধরা হয়েছে 2023 একটা এক্সটর্শন কেস, 70 লক্ষ টাকার একটা চিটিং এবং এক্সটর্শন হয়েছিল একজন ব্যক্তির সাথে, সেখানে শামস ইকবাল জড়িত থাকতে পারে বা শামস ইকবালের মাধ্যমে এটা হয়েছিল এরকম বলা হয়েছে। হয়তো পুলিশ এখনো পর্যন্ত, নাহলে দেখুন 2 বছর পুলিশ কি করলো, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে হয়তো হতে পারে তৃণমূল ক্ষমতায় ছিল বলে তখন শামস ইকবালের দিকে কোনো আঙুল তোলা হয়নি। আদৌ এই কেসের কতটা এভিডেন্স পুলিশের কাছে রয়েছে। সুতরাং সিডি দেখে নিশ্চয়ই বেল হয়েছে। এই বেল নিয়ে কোর্ট প্রসেস, আমি একজন লয়ার, আমি এখানে কিছু বলবো না, কিন্তু সেটিং তত্ত্ব কতটা আছে না আছে সেটা এই মুহূর্তে এখান থেকে যে একদম বাস্তবভাবে বোঝা যাচ্ছে এটা ঠিক নয়। ফিরহাদের অন্যান্য সাঙ্গপাঙ্গদের নাম কি? আর শুভেন্দু কেনই বা শামসকে সবার আগে অ্যারেস্ট করলো, অন্যান্যদের অ্যারেস্ট না করে?
না দেখুন, এইখানে একটা ধারণাটা ভুল। পুলিশ মন্ত্রী অ্যারেস্ট করাচ্ছে, এটা আগের সরকারের আমলে হতো। আমি এটা মনে করি না। পুলিশ মন্ত্রী নির্দেশ দিচ্ছেন, কিন্তু পুলিশ মন্ত্রী যে কথাটা বলছেন ওরফে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। পুরনো এফআইআর যদি আপনি দেখেন, অনেক পুরনো এফআইআর এ সারা রাজ্য জুড়ে প্রচুর লোক কিন্তু অ্যারেস্ট হচ্ছে। সেটা পোস্ট পোল ভায়োলেন্স বলতে পারেন, সেটা আপনার ওই যেখানে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, মুর্শিদাবাদ মালদায় যেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছিল সেইটা বলতে পারেন, অথবা আপনি পঞ্চায়েত ভোটের সময় যে গন্ডগোল হয়েছিল বিভিন্ন এলাকায়, সেই এলাকার যে পেন্ডিং কেসগুলো রয়েছে সেটাও বলতে পারেন। এছাড়াও পুরনো অন্যান্য যারা এফআইআর, সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, পুলিশ কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অ্যারেস্ট করছে। সুতরাং এই কথা খাটে না যে শুভেন্দু তাকে অ্যারেস্ট করিয়েছে। হ্যাঁ, আর তাহলে যদি শুভেন্দু অধিকারী যদি অ্যারেস্ট করাতেন, তাহলে তো আমি মনে করি যে প্রাক্তন মেয়র যিনি, তাকেও তিনি অ্যারেস্ট করাতে পারতেন। নাকি তার সঙ্গে আপনারা বলছেন সেটিং, যদি সেটিং তত্ত্বই হয়ে থাকে, তাহলে এই বিজেপিরই একটা মোর্চা আপনি দেখুন, তারা কেন তারাতলা থানায় ফিরহাদ হাকিমের নামে এফআইআর করলো। সেই এফআইআর কিন্তু 4 দিন হয়ে গেছে। আমি জানি না হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য এফআইআর, কি সেকশন সেখানে দেওয়া হয়েছে আমি জানি না, এটা আপনিও মিডিয়া থেকেই জেনেছি। কিন্তু তারা বিজেপির যে একটা সংগঠন, এটা পরিষ্কারভাবে তারা কিন্তু উল্লেখ করেছে যে বিজেপির সংগঠন থেকে এইটা করা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যে বিজেপির সংগঠন, মুখ্যমন্ত্রীও যে দল থেকে প্রতিনিধিত্ব করছেন, তাদের সংগঠন আবার মেয়রের বিরুদ্ধে এফআইআর করছে। মুখ্যমন্ত্রী চাইছেন না প্রাক্তন মেয়র অ্যারেস্ট হোক, এরম ব্যাপার আছে বলে, এরম সেটিং আছে বলে আমার মনে হয় না। শামস ইকবাল ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ লোক। শামস ইকবাল ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ লোক কেন? কি করতেন তিনি ফিরহাদ হাকিমের জন্য? না, সেটা আমি বলতে পারবো না তিনি কি করতেন, আমার কাছে তার কোনো নলেজ নেই। ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ অনেক মানুষই রয়েছেন, শুধু শামস ইকবাল যে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ এটা আমি অন্তত মনে করি না। ঠিক আছে, কারণ ফিরহাদ হাকিমের প্রচারে তো বহু মানুষকে দেখা গেছে, তাহলে তারাও ঘনিষ্ঠ। বিভিন্ন মঞ্চে ফিরহাদ হাকিমের সঙ্গে শামস ইকবালকে দেখা গেছে বলে হয়তো তাকে আজকে বলা হচ্ছে যে তিনি অত্যন্ত ঘনিষ্ঠ। কি করতেন সেটা এখন হচ্ছে যে সেটা প্রশ্নের বিষয়। কি করতেন সেটা পুলিশ তদন্ত করবে। যদি দেখা যায় যে একাধিক দুর্নীতি যেগুলো তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে রয়েছে, সেই দুর্নীতির কোনো কেসে আজকে শামস ইকবালের নাম জড়াচ্ছে, যার সঙ্গে দেখা গেল যে ফিরহাদ হাকিমের নির্দেশনায় হচ্ছে, যদি সেটা হয়, তাহলে সেক্ষেত্রে সেই এফআইআর এর এফেক্ট ফিরহাদ হাকিমের ওপরও আসবে। সুতরাং ঘনিষ্ঠ কেন বা কি করতেন এই বিষয়ে আমার অ্যাকচুয়ালি চর্চা করার মতন অতটা সময়ও ছিল না, কারণ আমি তো একটা প্রফেশনের সঙ্গে যুক্ত। কি করতেন শামস ইকবাল? হয়তো তার হয়ে প্রচার করতেন এবং তার হয়ে এই ধরনের এক্সটর্শন এবং আরো কিছু দুর্নীতি যেগুলো হচ্ছে যে মানুষকে ভয় দেখিয়ে বা হয়তো অনেক গন্ডগোল করে যেখান থেকে টাকা পয়সা মানুষের কাছ থেকে আদায় করা যায়, হয়তো সেই ধরনের কাজগুলো করতেন এবং ফিরহাদ হাকিমকে তার ভাগ দিতেন। শামস ইকবাল যে 70 লাখ টাকার এক্সটর্শন কেসে জেলে গিয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন, কেসটা কি ছিল অ্যাকচুয়ালি? এই কেসটা হচ্ছে এটা একটা এক্সটর্শন কেস। হ্যাঁ, এই এক্সটর্শন কেস যেটা হচ্ছে 2025 সালে, এই 2023 সালের ঘটনা। শামস ইকবাল তিনি এই এক্সটর্শন কেসে অ্যাকচুয়ালি তার নামটা জড়িয়েছিল। যদি এফআইআর এর কপিটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাহলে বলতে পারতাম যে তার নামে এক্স্যাক্টলি কি অভিযোগ। তবে যেটুকু আমি জানতে পেরেছি যে বলা হয়েছে যে এই যে 70 লক্ষ টাকা এক্সটর্শন, এই এক্সটর্শনে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, এবং যে ব্যক্তিদের কাছ থেকে, যে লোকের কাছ থেকে এক্সটর্শনটা করা হয়েছে, তাকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে শামস ইকবাল এবং আরো বিভিন্ন হয়তো নেতাদের নাম নিয়ে তার কাছ থেকে এই টাকাটা নেওয়া হয়েছে, অন্যায়ভাবে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ 23 সালেই করেছিলেন, এফআইআরও 23 সালেই হয়েছে। কিন্তু ওই যে বলে না যে পুলিশ মন্ত্রী তখন ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বদান্যতায় এবং ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হওয়ার জন্য সেই সময় তার উপর কোনো অ্যাটাক বা কোনো প্রসিডিংস হয়নি। কিন্তু যেই আজকে সরকারটা বদলে গেছে, দেখা যাচ্ছে এরকম এক্সটর্শনের কেসে প্রাক্তন কাউন্সিলর জড়িত, তখন তাকে পুলিশ তলব করেছে এবং তলব করার পরে তাকে অ্যারেস্টও করেছে, কিন্তু কোর্ট তাকে অলরেডি বেল দিয়ে দিয়েছে। সুতরাং এই কেসটা যখন বেলে সে রয়েছে, সুতরাং তার বেল, দেখুন বেল এটা একটা প্রভিশন। বেল যখন কেউ পেয়ে যায়, এটা আপনি মনে করতেই পারেন যে তার বেল পাওয়ার বা তার কাস্টডি ইন্টারোগেশন প্রয়োজন নেই বলেই কোর্ট তাকে বেল দিয়েছে। হয়তো আপনি দেখুন এই 2023 সালের কেস, আজকে 2026, অলরেডি চার্জশিট সাবমিটেড, তার মানে পুলিশেরও ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে। সুতরাং সেই পয়েন্ট থেকে পুলিশ যদি
ইনভেস্টিগেশন শেষ করে কোর্টে রিপোর্ট দেয় এবং তারপরে কোনো ব্যক্তি যদি বেল পেয়ে যান, সেক্ষেত্রে সেই কেসের বিচার্য বিষয়গুলোর ওপরেই পুরো বিষয়টা আসবে এবং সেটা ট্রায়ালে প্রমাণ হবে। ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন হিরোইনদের সঙ্গে শামস ইকবালের ভালো সম্পর্ক ছিল। আচ্ছা। কি এমন সম্পর্ক ছিল হিরোইনদের সঙ্গে বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে শামস ইকবালের? তো যারা তৃণমূল সরকারের আমলে বিভিন্ন পোস্টে ছিলেন, তারা গ্ল্যামার জগতের সঙ্গে নিজেদেরকে একটা অঙ্গবদ্ধভাবে জড়িয়ে রাখার চেষ্টা করতেন। তারা মনে করতেন গ্ল্যামার জগতের মানুষরা যদি তাদের আশেপাশে থাকে, তাহলে হয়তোবা মানুষ তাদেরকে বেশি বদান্যতা দেবে, বেশি ইম্পর্টেন্স দেবে এবং তারাও দেখাতে পারবেন যে গ্ল্যামার জগতের সঙ্গে তারা জড়িত রয়েছে। এখন কি ধরনের ঘনিষ্ঠতা এটা বলাটা খুবই মুশকিল, তবে আমার মনে হয় যে এই গ্ল্যামার জগতের অন্ধকারও তো একটা এপিসোড রয়েছে, সেই ধরনের ঘনিষ্ঠতা থাকতেই পারে। গ্ল্যামার জগতের বহু মানুষই মানে অনেক অন্ধকার জগতের সঙ্গেও যুক্ত, ঠিক আছে, এবং হচ্ছে যে তাদেরকে মডেল হিসাবে নায়িকাই মানে হচ্ছে অনেক সময় তাদেরকে অনেক অফার দেওয়া হয়, অ্যাকসেপ্ট তারা করলে সেখানে টাকার হাতছানি থাকে বা তাদের সুন্দর আরো কিছু অ্যাকসেপ্টেন্সের ব্যবস্থা থাকে, ঠিক আছে। সুতরাং সেইভাবেও শামস ইকবাল হয়তো কোনো হিরোইন, কারণ কোনো স্পেসিফিক হিরোইনের নাম কিন্তু এখানে উঠে আসছে না, এটাও একটা ফ্যাক্টর। দেখুন, যেটা শোনা যায়, যেটা রটনা, সেটার থেকে তো কতটা ঘটনা ঘটে সেটা তো আমরা জানি না। সুতরাং সেই দিক থেকে আমরা আমি মনে করি অন্তত যে সেইটা আগে আমরা যদি প্রমাণ করতে পারি বা প্রমাণ সাপেক্ষ বিষয়, আর কোন হিরোইনের সঙ্গে ছিলেন, কি ছিলেন, সেগুলো সময় বলবে। আর সত্যি কথা বলতে কি, গ্ল্যামার জগতের সঙ্গে থাকতে চান বা তাদেরকে কিছু পাইয়ে দেওয়া বা কারোর মাধ্যমে কিছু পাইয়ে দেওয়া, যেটা তৃণমূলের নীতি ছিল, সেইটার জন্য গ্ল্যামার জগতের মানুষজন হয়তো তাদের কাছে আসা যাওয়া করতো। ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠদেরকে গ্রেফতার করলেও তারাতলা কাণ্ডে যে গোডাউন ধসে পড়ে গেল, সেক্ষেত্রে তো মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতার করার কথা, সেখানে বিজেপি সরকার কেন ফিরহাদ হাকিমকে গ্রেফতার করছে না? এই মুহূর্তে মেয়রকে গ্রেফতার করা, প্রাক্তন মেয়র কোথায় সই করে, একটা প্ল্যানে মেয়র সই করেছে, তার মানেই যে মেয়র ইনভলভ, এটা হতে পারে না। তার কারণ হচ্ছে যে বিল্ডিং ডিপার্টমেন্ট দেখছে, বিল্ডিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা দেখছে, অন্যান্য ডিপার্টমেন্টের যারা তত্ত্বাবধানে রয়েছেন তারা দেখছেন, ঠিক আছে। তারা হচ্ছে এক একটা ডিপার্টমেন্ট, তারা ক্লিন চিট দেওয়ার পরে, তারা ফাইনাল সার্টিফিকেটটা দেওয়ার পরে, তারপরে এসে কিন্তু মেয়রের সিগনেচারটা হচ্ছে, ফাইনাল গিয়ে মেয়রের সিগনেচারটা হচ্ছে। সুতরাং মেয়র যে একা দায়ী বা মেয়র সমস্ত কিছু মানে দেখে যে মেয়র সিগনেচার করেছেন, হ্যাঁ, এটা আমি অন্তত মানবো না। তবে মেয়রের সিগনেচার করার আগে স্পেসিফাই হওয়া উচিত ছিল যে কিভাবে, কারণ ছাড়পত্রটা মেয়র দেন না, মেয়রকে একটা সিগনেটারি হিসেবে সিগনেচার করতে হয়, কিন্তু ছাড়পত্রটা দেয় দপ্তর, তারা সমস্ত কিছু খতিয়ে দেখছে, দেখার পরে দিয়েছে। সুতরাং মেয়র যদি আজকে ভাবেন যে সেটা ঠিক আছে বলেই আমার কাছে এসছে, তার জন্যই আমি ফাইনাল স্যাংশন করেছি, মেয়র পর্যন্ত যাওয়ার আগে অন্যান্য যারা রয়েছেন আগে তদন্তে দেখতে হবে যে তারা কতটা ইনভলভ, তারপরে হয়তো মেয়র, যদি এটা দেখা যায়, এটা ভাইস ভার্সা ব্যাপার হতে পারে, যদি এটা দেখা যায় যে মেয়র তাদেরকে বলেছেন যে ভাই এটা করে দাও, এটা আমার লোক আছে বা অমুক জায়গা থেকে রেকমেন্ডেশন, যদি এটা প্রমাণ হয়, তাহলে মেয়র কিন্তু গ্রেপ্তার হতে পারে। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নেটওয়ার্কটা কিভাবে চলতো, মানে কার হাত দিয়ে টাকাগুলো, তোলাবাজি কাটমানির টাকাগুলো আসতো এবং সেটা অভিষেকের কাছে কিভাবে পৌঁছাতো, যদি একটু বলেন আমাদের। না, এই ব্যাপারে আমি অতটা অতটা বিষয়টা জানি না। তার কারণ হচ্ছে যে এই যে বিগত যে সরকারটা ছিল, বিগত সরকারের সমস্ত কিছুই ছিল চুইচামারির বিষয়, বিগত সরকারের সমস্ত কিছুই ছিল মানে হচ্ছে আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে পিছিয়ে যাচ্ছি, 2023 সাল, মুখ্যমন্ত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা বাঁকুড়ায় প্রশাসনিক মিটিং করছেন, তিনি বলছেন গাড়ির এত কেস দেওয়া যাবে না, এসপি কে বলছেন, ডিএসপি কে বলছেন, ওখানে বসে বাঁকুড়াতে বসে তিনি বলছেন। এই মিটিং শেষ হয়ে যাওয়ার পর কানাঘুষো নেতারা প্রকাশ্যে অথবা নিজের নাম না পরিচয় রেখে বিভিন্নভাবে প্রকাশ করেছিলেন যে পুলিশরা কি করবে। তার কারণ হচ্ছে যে অর্ধেক টাকাই তো কালীঘাটে চলে যায়, যা টাকা ওঠে বা প্রত্যেক মাসে টাকা টার্গেট থাকে, কালীঘাটে দিতে হবে, শান্তিনিকেতন বিল্ডিং এ দিতে হবে। সুতরাং এই নেটওয়ার্ক কারবারটা একা ফিরাত চালাতো, এটা আমি মনে করি না। এই নেটওয়ার্ক কারবারটা ফিলার থেকে শুরু করে, বালু থেকে শুরু করে, আপনার হচ্ছে
কি বলবো আপনার বিধাননগরের যিনি ছিলেন এমএলএ, হ্যাঁ, সুজিত বোস, সে থেকে শুরু করে আপনার সবাই কে কে নেই দুর্নীতির তালিকায় লম্বা, এটা বলতে গেলে শেষ হবে না। এরকম বহু বহু মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং টাকাটা আমি যতদূর জানি কিছু প্রসেসিং এর মাধ্যমে, মানে কিছু লোক থাকতো যে লোকগুলো অবধি টাকাটা পৌঁছে দিতে হতো। সে অভিষেক ব্যানার্জির কাছের লোক হতে পারে বা তৃণমূল কংগ্রেসের মানে অন্দরের লোক হতে পারে বা অন্দরের কাছের লোক হতে পারে, তার মাধ্যমে টাকাটা যেত এবং সেই টাকাটা ঘুরপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আলটিমেটলি গিয়ে পৌঁছাতো। সুতরাং এটা বলা যেতে পারে যে এই প্রসেসেই যেত। আর ফিরহাদ থেকে শুরু করে দেখুন, এই তৃণমূলে একটা বিষয় ছিল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি ব্যক্তিগতভাবে জানি একজন এমএলএ সরি ভুল বলছি আপনাকে, হচ্ছে যে বিধাননগর মিউনিসিপ্যালিটির যখন ইলেকশন হয়েছিল তখন সেই লোকটা কিন্তু আজকে পালাবদলের পর জেলে আছে, ঠিক আছে। বিধাননগর মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময় সেই লোকটার নামে 19খানা কেস, ঠিক আছে। সেই লোকটা তবুও সেই মিউনিসিপ্যালিটির কাউন্সিলর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিল, টিকিট পেয়েছিল এবং জিতেও ছিল। কিভাবে জিতলো তার পুরো প্রসেসটা আমি জানি, যার জন্য আমি বলছি, কারণ সে আমার খুব পরিচিত একটা মহল থেকে একটা সময় তার এই মানে জিতে যাওয়ার পর দেখুন আমরা অ্যাডভোকেট, সে যে বিভিন্ন কেসে ফেসে গেছে সেই কেসের মারফতে আমার কাছে এসছিল, যার জন্য আমি বলতে পারছি। তিনি এখানে বসে গল্প করে গেছেন, নিজের মুখে বলেছেন যে দাদা আমাকে টিকিট তো দূর, হ্যাঁ, আমাকে দলেই রাখতো না, কিন্তু আমি একটা ঘনিষ্ঠ লোককে নিয়ে আর দুজন বিধায়ককে নিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করি এবং একটা সার্টেন অ্যামাউন্ট তাকে আমি অফার করি। সেই অ্যামাউন্টটা একটা অ্যাডজাস্টমেন্টে আসে এবং সেই অ্যামাউন্টটা একজন লোককে দিতে বলা হয়, ওই যে সুজয় পালের মতন লোক, ওরকম এক ধরনের লোককে দিতে বলা হয় এবং কনফার্মেশন আসে যে হ্যাঁ বিধানসভা মিউনিসিপ্যালিটিতে এই ওয়ার্ডে তুমিই কাউন্সিলর হিসেবে দাঁড়াবে তৃণমূলের তরফ থেকে, তৃণমূল আর কোনো ক্যান্ডিডেট দেবে না। সে দাঁড়ায় এবং জিতেও যায়। আমি আপনাকে এই কথাটাই বলতে চাইছি, এই কথাটা এই কারণেই বলতে চাইছি যে এইরকম বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছ থেকে এই প্রসেসে টাকা নেওয়া হতো এবং হাত ঘুরে সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছাতো। শামস ইকবালের সঙ্গে তারাতলা কাণ্ডে যার নাম বারংবার উঠে এসেছে, কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার কি সম্পর্ক ছিল? শামস ইকবালের সঙ্গে যথেষ্ট সম্পর্ক ছিল। কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে তারাতলার মাস্টার মাইন্ড বলা হচ্ছে, তারাতলা মিসঅ্যাপ বা তারাতলা বিপর্যয়ের মাস্টার মাইন্ড বলা হচ্ছে এবং শামস ইকবালের সঙ্গে তাকে বহু জায়গায় দেখাও গেছে এবং কালীচরণ আজকে অলরেডি বিন অ্যারেস্টেড। কালীচরণের স্টেটমেন্ট থেকে নিশ্চয়ই এটা প্রমাণ হবে আরো কারা কারা এর মধ্যে জড়িত, অথবা কারা কারা হচ্ছে যে এত বড় একটা ডিজাস্টার, ঠিক আছে, সরকারকে পয়সা দিয়ে ভুল তথ্য দিয়ে এবং দিয়ে তারা প্ল্যানটাকে পাস করিয়েছে। সুতরাং সেই জায়গাটার থেকে আমি মনে করি যে কালীচরণ অনেকটা এর মধ্যে ইনভলভ রয়েছে।